এবং কারো কারো ক্ষেত্রে চরম পরিণতিটা হয়ে গেছে, যেটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং অনেকে আমাদের কাছে ইতিমধ্যে এই কথাগুলো বলেছেন। এর মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদ করার পরে অথবা কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হবে। যখন একজনকে মেরে ফেলার সিদ্ধান্ত হতো তখন কাজটা ওরা, যেহেতু ওনারা ট্রেন্ড অফিসার্স, যথেষ্ট এফিশিয়েন্টলি করতো আমরা বলতে পারি। একজন মানুষকে কখনো কখনো মোরগ বলা হতো, কখনো কখনো প্যাকেট বলা হতো, কখনো কখনো সাবজেক্ট বলা হতো। ঊর্ধ্বতন অনেক অফিসার আছেন যারা মিড লেভেলে ছিলেন বা যারা গোয়েন্দা সংস্থাগুলি পরিচালনা করতেন, তাদের নির্দেশনায় তাদের উপস্থিতিতে এই মানুষদেরকে নিয়ে যাওয়া হতো মাইক্রোবাসে করে। টঙ্গীর থেকে রওনা দেওয়ার পর যতগুলি ব্রিজ আছে প্রায় প্রতিটি ব্রিজের গোড়াতেই নিয়ে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে, তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলি তো হয়, তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে। তখন এটাই মুভ করলো ওরা, এটা একটা ডিসিশন ছিল। একটা জিনিস খুব স্পষ্ট যে এই ঘটনাগুলি ঘটানো হতো, হত্যাকাণ্ডগুলি করা হতো। প্রথম দিকে কিছু লাশ রাস্তাঘাটে পাওয়া যেত, ফেলে যেত, তো কিছুদিন আগে উঠিয়ে নিয়েছিল কারা জন্য। তারপর যখন সন্দেহ হলো যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা, যখন এই জিনিসগুলি মানুষের ভিতর কানাঘুষা হতে থাকলো, তখন কিন্তু আর রাস্তাঘাটে লাশ ফেলতো না। একটা বেশ কমন মেথড ছিল যেটা গোটা দেশে ব্যবহার করা হতো, সেটা হলো নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা। এরপরে যখন যাওয়া শুরু হলো, আমরা ইয়েতে যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন কোথায় যাবে, সাউথ আফ্রিকা যাবে। তো যাওয়ার পরে তারপরে বললো যে স্লো ডাউন, যখন স্লো ডাউন বললে তখন বুঝি যে একটু প্রক্রিয়া শুরু হবে। যখন খোলের ভিতর থেকে তাকে তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার, খোলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা দিয়ে সে যেটা ফেলতেছে, পাথর হচ্ছে হাঁটু বড় হয়েছে, হাঁটু বড় বড় হয়েছে। ব্রিজের পায়ের কাছে সিমেন্টের বস্তাটা তাকে একদম কর্নারে রাখছে। সেকেন্ড ম্যান স্যার কিলোটা দিয়েছে, কিলোটা দিয়ে উঠেছে সব। তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মাথার এখানে বা পাশে বালিশ থেকে তারপরে একদম 6 ফায়ার করে। 2 রাউন্ডটা ফায়ারের পর্যন্ত কখনো যদি কখনো তার মনে হচ্ছে কারো হাত কেটে গেছে, তখন উনি বলতে পারছেন। সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে ওই ব্রিজের গোড়ায়, সেখানে সুন্দরবন থেকে একটা ট্রলার নিয়ে আসা হয়েছিল, দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে। এই জায়গাটা এবং বন্দিরা থাকতো এখানে ডেকের উপর, কোনো কোনো সময় তো ডেকের ভিতরে থাকে। এন্ড দেন অফিসাররা কারণ ডেকের ভিতরে রাধা করে একদম মাঝে দেখে ফেলি, তারা সবই এখানে, ওইখানে বা কেউ কেউ এখানে থাকতো। এন্ড দেন এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবে, ওখান থেকে পেট ফাটতেছে ওখানে কুইক অ্যাকশন। তো গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিরে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা, যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন। হচ্ছে গিয়ে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা দেওয়া হয়। এদিকে বাঁধার রশিটা রেডি থাকে, ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি, যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়। তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ, that of any other places of the whole body. এখানে গুলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিল। কে ফেললো? জিয়া তো গুলি করলো, এখন জিয়েই ফেললো না সাথে আরো যে লোক ছিল তার কে ফেললো এটা আমার খেয়াল নেই, এখান থেকে করে ফেলে দিল। তবে বেশ কিছু ক্ষেত্রে লাশ ভেসে উঠেছে, আমি এর ধরনের কেস দেখেছি যেখানে লাশ ভেসে উঠছে বুলেট উন্ড কপালে এবং গায়ে সিমেন্টের বস্তাটা কোনো কারণে একটা ছেড়ে গিয়েছে, অন্যটা রয়ে গেছে, এরকম অবস্থায় উঠছে। নারায়ণগঞ্জের 7 খুনের যে হত্যাকাণ্ড এবং তার লাশ লুকিয়ে ফেলার যে প্যাটার্ন, এই প্যাটার্নের সাথে অনেক অংশে মিলে যায়।
এরকম নানাবিধ মারার আসলে টেকনিক ছিল, বিভিন্ন বর্ণনা থেকে আমরা পাই। কোনো কোনো ক্ষেত্রে বিষ প্রয়োগ করেও হত্যা করা হয়েছে। ইনজেকশন দিয়ে মারা হতো, এটার বর্ণনা পেয়েছি আমরা যারা এটা নিজে চোখে দেখেছে। একজন মানুষকে মেরে ফেলে তার লাশটা রেল লাইনে ফেলে দেওয়া হতো, মানুষ রেল লাইনে কাটা পড়েছে এই হিসাবে জিনিসটাকে প্রতীয়মান হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গিয়েছে, তো বোঝাই তো যাচ্ছে কি হয়েছে, নাহলে হ্যান্ডকাফ আসলো কোথা থেকে। একজন ভিকটিম তো বেঁচেই আছেন যাকে গাড়ির সামনে ট্রাকের সামনে ফেলে মারার চেষ্টা হয়েছিল এবং এরকম অনেকাংশে তো সাকসিডও করতো, এভাবে করে মেরে ফেলতো। ওই আবদুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়েন, দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম যে গাড়ি শব্দ আসতেছে, তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ। আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর মানে পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি। আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। তাহলে আমি টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং এ আসতেছে, আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয় যেটা, ঠিক সেই শব্দটাই আমার কানে আসছে। আমাদের কাছে যারা মুখ খুলেছেন এটাই পূর্ণাঙ্গ তথ্য না, এর কয়েক গুণ সমাজে এখনো রয়েছেন যারা এখনো আস্থা বা সাহস পাচ্ছেন না এই বিষয়গুলি জনসমক্ষে তুলতে বা তারা অভিযোগ করতে। তারা মনে করে যে এমনিই তো আমরা মামলা মোকদ্দমার ভিতর দিয়ে আছি, তারপর আবার এইটা করতে যে আবার কোন ফ্যাসাদে পড়বো, আবার আমার কোন ভোগান্তি হবে। ওই ওপেনলি ওইভাবে সাক্ষাৎকার দিব না, কারণ ওটা এভিডেন্স থেকে যাবে। আমার আজ হোক কাল হোক আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। ওই 16 সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি। আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার, আমার ক্যারিয়ার ধ্বংস, সবকিছু হয়ে গেছে। তার মানে এখনো কিন্তু আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে পারিনি যে পরিবেশে মানুষ ভয়হীনভাবে এসে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের সংস্থাগুলির কাছে এসে বলতে পারে যে আমার জীবনে এই ঘটনাগুলি ঘটেছে। অন্ততপক্ষে গুম কমিশন যাদের ক্ষেত্রে মনে করেছে যে হয়রানিগুলোর থেকে তাদের পরিত্রাণ পাওয়া উচিত, গুম কমিশন থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এই ধরনের একটা তালিকাও প্রস্তুত করা হচ্ছে এবং ফলস কেসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করে গুম হওয়া ব্যক্তি ছাড়া পাওয়ার পরও হয়রানির শিকার না হয় এবং এই আদালতের আইনি ব্যবস্থাকে যাতে কেউ আর অ্যাবিউজ করতে না পারে। যাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাস দমন আইন বা অন্য যে আইনি মামলা হয়েছে, এই প্রত্যেকটা মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সেটা যাতে এক্সপিডাইট করে, সেটার জন্য সুনির্দিষ্টভাবে সরকারকে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে সন্ত্রাস দমন আইনটাকে সংশোধন করার কথা বলেছি। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত যেটা যে বাংলাদেশে জঙ্গিকে মোকাবেলার জন্য, জঙ্গি ইস্যুটাকে ডিল করার জন্য আমাদের এখানে সুনির্দিষ্টভাবে কিছু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশনের যে বিষয়টা আছে সন্ত্রাসদের মোকাবেলার ক্ষেত্রে, এই বিষয়টা মনে হয় কার্যকর হতে পারে, সেটাকে আমরা ফোকাস করেছি। গুম হওয়া এবং কেউ মারা যাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। সেটা হলো কেউ যখন মারা যায় তখন তার সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ডেথ সার্টিফিকেট আসে, সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ক্লোজার আসে। কিন্তু কেউ যখন গুম হয়, যেহেতু সে মারা গিয়েছে এই কথাটা বলতে পারা যায় না, কারণ আমরা আসলে জানি না সে মারা গেছে কিনা, তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না। ডেথ সার্টিফিকেট ইস্যু না করার সাইড ইফেক্ট আপনি দেখেন, ধরেন ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে বা তার সম্পত্তি আছে, কিছু ভাগ হওয়া সম্ভব না। সো পরিবারগুলো অলমোস্ট রাতারাতি পথে বসে যায়, দেখতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, দেখতে পারে যে তার সম্পত্তি আছে, কিন্তু সে কিছু ব্যবহার করতে পারে না। সেই জন্য আমরা বর্তমান প্রচলিত আইনের বাহিরে আমরা মনে করি যে এমন একটা আইন করা দরকার যে আইনে কিছু ওভাররাইডিং ক্লজ থাকবে, যে দেশে প্রচলিত আইনের বাহিরে গিয়েও তাদেরকে যাতে একটা আইনগত সুযোগ দেওয়া যায়
যখন একজন মারা যান তখন তার বউ বিধবা হয়ে যান, এটার একটা প্রসেস আছে। কিন্তু যখন একজন গুম হন তখন তার বউ, উনি কি বিধবা না সধবা? কারণ আমরা উত্তরটা জানি না, ভদ্রলোক বেঁচে আছে কি মারা গেছে এটা আমরা বুঝতে পারছি না। এই যে বিশাল সমস্যাগুলো পরিবারগুলোর মধ্যে মানে সৃষ্টি হয়, সেগুলোর কোনো সমাধান তারা পায় না। এবং গত 16 বছর ধরে হাজারে হাজারে পরিবার বাংলাদেশে এই সমস্যাটা ফেস করে আসছে। গুম হওয়া ব্যক্তির ডেথ সার্টিফিকেট ছাড়াই তাদের গুম হওয়ার যে একটা প্রত্যয়ন বা একটা ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট প্রডিউস করে, যাতে পরিবার পরিজন যাতে সম্পত্তি ইনহেরিট করতে পারে, সেই জন্য এই কমিশন থেকে কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। অন্ততপক্ষে আর্থিক দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। তবে এটা সত্য কথা যে গুম হওয়া ব্যক্তির অনুপস্থিতি বা গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করে না দিতে পারলে অপূরণীয় ক্ষতি, সেটা কোনো আইন দিয়ে বা তার সম্পত্তি দিয়ে বা সম্পত্তির অংশ দিয়ে সেটা পূরণ হওয়া নয়। আমরা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আমরা আশানুরূপ জায়গায় পৌঁছাতে পেরেছি। তারপরও বলবো, এত সংখ্যা এবং এত গভীরে এই অপরাধ সংগঠিত হয়েছে, এটার জন্য সময় একটা বড় ফ্যাক্টর। সেই বাহিনীর সদস্যরা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু এখনও এই কাঠামোগুলিতে অবস্থান করছেন। তারপরে যাদেরকে চিহ্নিত করা গিয়েছিল প্রাথমিকভাবে, তারা কিন্তু পালিয়ে গেছেন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর 42 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তখন কিন্তু তারা অনেকেই দেশে ছিলেন, কিন্তু পাসপোর্ট না থাকা সত্ত্বেও ওয়ারেন্ট বের হওয়ার পরপরই অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরবর্তীতে এগুলোর এন্ড রেজাল্ট কি হবে? তো ধরেন আপনি বাংলাদেশ থেকে পালাচ্ছেন, মোস্ট লাইকলি আপনাকে ইন্ডিয়া যেতে হবে, কারণ ল্যান্ড বর্ডার আমাদের এসেনশিয়ালি ইন্ডিয়ার সাথে মায়ানমারের যুদ্ধ হচ্ছে, সো ওনারা এইদিকেই যাবেন। কারণ আপনি যদি দেশের একজন গোয়েন্দা বাহিনীর প্রধান হয়ে থাকেন, কয়েকজন মিলে আপনি ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়া কি করবে ফার্স্টে? ইন্ডিয়া যেটা করবে হলো আপনাকে বসায় আপনাকে ইন্টারোগেট করবে। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সকল সেন্সিটিভ তথ্য যাদের ভিতরে আছে তাদেরকে আমরা এসেনশিয়ালি ওনাদের হাতে তুলে দিচ্ছি, বা ওনারা নিজেরা ওনাদের হাতে যারা সোপর্দ হচ্ছেন। এই যে এত বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, তারা তো আমরা যেটা বলছি অনেকেই বাহিনীগুলোতে আছে। ওনারা কি চাইবেন? ওনারা চাইবেন ভবিষ্যতে ওনাদের এই অপরাধগুলো যাতে রিভিলড না হয়। এখন আমরা তাদের অপরাধের কথা জানি আর না জানি, আমরা ধরে নিতে পারি এখন যে আমাদের শত্রুপক্ষের গোয়েন্দা বাহিনীগুলো ডেফিনেটলি জানে। তাহলে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করতে কি লাগবে? শুধু বলতে হবে, তুমি যদি না করো এই কাজটা, তাহলে কিন্তু আমি তোমার পূর্ববর্তী গুম খুনের কথা আমি কিন্তু তোমার বউকে বলে দিব, খুব বেশি যেতে হবে, বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব। তখন কি হবে? আপনি নিরাপত্তা বাহিনীগুলোর ভিতরে স্তরে স্তরে মানুষ রাখছেন যারা ব্ল্যাকমেলের ক্ষেত্রে ভালনারেবল। আপনি যদি জিনিসগুলোকে সামনে নিয়ে আসেন, যে জিনিসটা আপনি লুকিয়ে রাখছেন না, সেটা দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করা যায় না। তো আপনি জিনিসগুলো সামনে নিয়ে আসেন, আপনি গুম কমিশনের সাথে কথা বলে ফেলেন, তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে যায়। এই অপশনটা না নেওয়াটা আমার কাছে বোকামি মনে হচ্ছে এবং দেশ বিরোধী একটা কাজ মনে হচ্ছে। এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তখন উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন, আদেশ নির্দেশও দিতেন। সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পিএম অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে এটা করা হয়েছে, এটা খুব এটা দেখা উচিত, আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড হিজ রিলেটিভস হ্যাভ রিকোয়েস্ট। আমি নিজে প্রিয়ামকে বলেছি, আমার সাথে মানে আমি 2 বার ওনাকে বলেছি, এটা আমার নিশ্চিত মনে আছে। ছেড়ে দিব না, ছেড়ে দিব না, মানে আমি দেখি কি করা যায়। অ্যাডভাইজারকে তুমি বলছো, আমি বলছি। এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করার? অর্থাৎ ধরেন উনি চাইলে কেউ বের করে দিতে পারতো? পিএম চাইলে হবে না, মানে এটা যা চাইবে তাই হবে। সম্ভাব্য যারা অভিযুক্ত তাদের কারো কারোর সাথে কথা বলার পর যে জিনিসটা পরিষ্কার একটা অবয়ব দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই ধরনের ঘটনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যিনি নীতি নির্ধারকদের সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং বাহিনীগুলির প্রধান এবং ইন্টেলিজেন্স যে এজেন্সি উইং আছে তার প্রধানদের সমন্বিত নির্দেশনার বাইরে বা কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার বাইরে এই ধরনের ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘটার কোনো সুযোগ নাই।
সুতরাং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নাই। It doesn't matter how many times I just denounce this enforced disappearance process, it can't be enough. This thing is the maybe brutalist thing among all the brutalist inhuman things of fascist regime. Burn in hell, fascists.